আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রহমানির রহিম। গতকালকে আমরা যা পড়েছি তারপর থেকে আজকে আমাদের শুরু। তো আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা রসায়ন বইটা কমপ্লিট করব 3 মাসের মধ্যে। তো আজকে ধারাবাহিক অনুসারী রসায়নের সাথে বিজ্ঞানের অন্যান্য শাখার সম্পর্ক, রিলেশনশিপ বিটুইন কেমিস্ট্রি অ্যান্ড আদার ব্রাঞ্চেস অফ সায়েন্স, এই বিষয়টি আমাদের আজকে আলোচ্য বিষয়। তো ইতিমধ্যে তোমরা জেনেছ বিজ্ঞানের বিভিন্ন শাখা রয়েছে, যেমন রসায়ন, জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, গণিত, পরিবেশ বিজ্ঞান, ভূতত্ত্ব বিজ্ঞান ইত্যাদি। বিজ্ঞানের একটি শাখার সাথে অন্য একটি শাখার গভীর সম্পর্ক বিদ্যমান। বিজ্ঞানের একটি শাখার সাথে অন্য একটি শাখার গভীর সম্পর্ক বিদ্যমান। বিজ্ঞানের অন্যান্য শাখা যেমন রসায়নের উপর নির্ভরশীল, রসায়নও তেমনি অন্যান্য শাখার উপর নির্ভরশীল। নিচে বিজ্ঞানের বিভিন্ন শাখার সাথে রসায়নের সম্পর্ক কয়েকটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করা হলো। তো প্রথম যে বিষয়টা আমরা আলোচনা করব বিষয় বিজ্ঞানের সাথে রসায়নের সম্পর্ক। কার সাথে? জীববিজ্ঞানের সাথে রসায়নের সম্পর্কটা আমরা একটু আলোচনা করি। উদ্ভিদ সালোক সংশ্লেষণ, এটাকে ইংরেজিতে আমরা বলবো ফটোসিনথেসিস প্রক্রিয়ার মাধ্যমে তার সবুজ অংশে গ্লুকোজ তৈরি করে, অর্থাৎ উদ্ভিদ তার সবুজ অংশে গ্লুকোজ তৈরি করে। সালোক সংশ্লেষণ মূলত একটি রাসায়নিক বিক্রিয়া। উদ্ভিদ পাতার সাহায্যে বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড এবং মূল দিয়ে পানি শোষণ করে। উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতিতে সবুজ পাতায় বর্তমান ক্লোরোফিলের সাহায্যে এই পানি আর কার্বন ডাই অক্সাইডের মধ্যে রাসায়নিক সংযোগ ঘটিয়ে গ্লুকোজ উৎপন্ন করে। এছাড়া বিভিন্ন প্রাণী যে শর্করা বা প্রোটিন জাতীয় খাবার খায়, শরীর সেই খাবার ভেঙে গ্লুকোজ অ্যামাইনো অ্যাসিড উৎপন্ন করে। সমগ্র জীবদেহই রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি। উদ্ভিদ ও প্রাণীদেহের এইসব রাসায়নিক পদার্থ তাদের মধ্যে ঘটে যাওয়া বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় জীববিজ্ঞানের আলোচনা করা হয়। তাই জীববিজ্ঞান ও রসায়ন পরস্পর সম্পর্কযুক্ত। তাহলে জীববিজ্ঞানের সাথে যে রসায়নের সম্পর্ক সেটি আমরা বুঝতে পারলাম। এবার আসি আমরা একটু জানি পদার্থবিজ্ঞানের সাথে রসায়নের সম্পর্ক। পদার্থবিজ্ঞানের আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে চুম্বক, বিদ্যুৎ, বিভিন্ন যন্ত্রপাতি ইত্যাদি। বিদ্যুতের জন্য যে ব্যাটারি ব্যবহার করা হয় তা রসায়নেরই অবদান। পেট্রোল, প্রাকৃতিক গ্যাস বা কয়লা পুড়িয়ে যে শক্তি উৎপন্ন হয় তা দিয়ে যানবাহন চলে, বিদ্যুৎ উৎপন্ন হয়। রসায়নও আবার পদার্থবিজ্ঞানের উপর নির্ভরশীল। ভৌত রসায়ন হলো রসায়নের একটি শাখা যার বিভিন্ন তত্ত্ব মূলত পদার্থবিজ্ঞানের বিভিন্ন তত্ত্ব ও সূত্রের উপর নির্ভর করে প্রতিষ্ঠিত। নিউক্লিয়ার ফিজিক্স এবং নিউক্লিয়ার কেমিস্ট্রি একই সূত্রে বাঁধা। গণিতের সাথেও কিন্তু রসায়নের সম্পর্ক রয়েছে। আমরা বিষয়টা একটু জানি যে গণিতের সাথে রসায়নের কিন্তু সম্পর্ক রয়েছে। রসায়নের সাথে গণিতের নিবিড় সম্পর্ক রয়েছে। রসায়নের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে গণনার কাজে গণিতের সাধারণ সূত্র থেকে জটিল সূত্র ব্যবহার করা হয়, যেমন দ্রবণের ঘনমাত্রা নির্ণয়, যৌগের সংযুক্তি নির্ণয়, বিক্রিয়া নির্ণয় ইত্যাদি। অর্থাৎ গাণিতিকভাবেই কিন্তু এই সকল মানগুলা নির্ণয় করা হয়ে থাকে গণিতের মাধ্যমেই। এছাড়া বিজ্ঞানের আরও যেসব শাখা আছে তার প্রায় সব শাখার সাথেই রসায়ন প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পর্ক রয়েছে। এখন আমরা আরেকটা পাঠ আলোচনা করব, সেটি হচ্ছে রসায়ন পাঠের গুরুত্ব। আমরা যেটা এখন পড়বো সেটা হচ্ছে কি রসায়ন পাঠের গুরুত্ব। দ্য ইম্পর্টেন্স অফ স্টারিং কেমিস্ট্রি। ধরো তুমি সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশে একটু পেস্ট লাগিয়ে দাঁত মাজলে, তারপর বই নিয়ে পড়তে বসলে। পড়ার সময় মা তোমাকে চা আর বিস্কুট দিল, তুমি তা খেয়ে গোসল করতে গিয়ে দেখলে তোমাদের বাথরুমটা একটু নোংরা হয়ে আছে, তাই তুমি টয়লেট ক্লিনার দিয়ে টয়লেট পরিষ্কার করলে। গোসল করার সময় ব্যবহার করলে সুগন্ধি সাবান আর শ্যাম্পু।
গোসল শেষে গায়ে একটু লোশন মেখে নিলে, তারপর সকালের নাস্তা সেরে স্কুলে গেলে, স্কুলের শিক্ষক চক দিয়ে বোর্ডে লিখে তোমাদের পড়া বুঝিয়ে দিলেন। লক্ষ্য করো, তুমি যে জিনিসগুলো ব্যবহার করেছো, যেমন পেস্ট, ব্রাশ, বিস্কুট, টয়লেট ক্লিনার, সাবান, শ্যাম্পু, লোশন কিংবা চক, সবই রসায়নেরই কিন্তু অবদান। শুধু তাই কি, জমিকে উর্বর করার জন্য তৈরি করা হয়েছে সার। ক্ষেতের ফসল যেন পোকামাকড়ে নষ্ট না করে তার জন্য মানুষ তৈরি করেছে কীটনাশক, যেটাকে আমরা বলি ইনসেকটিসাইডস। খাদ্যকে দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য তৈরি করা হয়েছে প্রিজারভেটিভস জাতীয় রাসায়নিক পদার্থ। অর্থাৎ চাষাবাদ কিংবা খাদ্যের জন্য আমরা রসায়নের উপর কী করি, নির্ভর করি। আজ কলেরা, টাইফয়েড, যক্ষা ইত্যাদি মানুষের জন্য অতি সাধারণ চিকিৎসাযোগ্য রোগ। এক সময় এই সকল রোগের লক্ষ লক্ষ মানুষ মারা গেছে। সাম্প্রতিককালে করোনার ভয়াবহতা থেকে আমরা মুক্তি পেয়েছি রসায়নের কল্যাণে। কিভাবে বলতে পারো? রসায়নের জ্ঞান ব্যবহার করে মানুষ এই সকল রোগের ওষুধ সফলতার সাথে আবিষ্কার করেছে। এখন ওষুধের আবিষ্কার এমন পর্যায়ে চলে গেছে যে ক্যান্সারের মতো মরণব্যাধি থেকেও মানুষ অনেক ক্ষেত্রে রক্ষা পাচ্ছে। শিল্প কারখানা, যানবাহন, মানুষের ব্যবহার্য সামগ্রী থেকে সৃষ্ট প্রচুর পরিমাণে রাসায়নিক বর্জ্য আমাদের পরিবেশের ক্ষতি সাধন করছে। এর মাঝে রয়েছে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড, বিভিন্ন অ্যাসিড, বিভিন্ন ভারী ধাতু যেমন পারদ, লিড, আর্সেনিক, কোবাল্ট ইত্যাদি সহ আরও অনেক ধরনের রাসায়নিক দ্রব্য। এগুলো বায়ুর সাথে মিশে বায়ু দূষণ, পানির সাথে মিশে পানি দূষণ এবং অন্যান্য উপায়ে পরিবেশের ক্ষতি সাধন করেই চলছে। এগুলো বিভিন্ন উদ্ভিদ বা মাছের শরীরে প্রবেশ করে তাদের ক্ষতি সাধন করছে। এইসব মাছ এবং উদ্ভিদ আমরা খাদ্য হিসেবে খেয়ে পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। কথা বুঝে আসছে? বিভিন্ন ক্ষেত্রে অতিরিক্ত রাসায়নিক দ্রব্য ব্যবহার করা আমাদের জন্য ক্ষতির কারণ। যেমন ফসলের ক্ষেত্রে ক্ষতিকারক পোকামাকড় ধ্বংস করার কাজে কীটনাশক ব্যবহার করা হয়, কিন্তু তা প্রয়োজনের অতিরিক্ত ব্যবহার করলে ওই অতিরিক্ত কীটনাশক বৃষ্টির পানিতে ধুয়ে পুকুর, নদ নদী, খাল বিলের পানিতে গিয়ে পড়ে, যা ওই পানিকে দূষিত করে। এই সকল কীটনাশকের কোনোটিরই কিছু অংশ উদয় হয়ে তা বাতাসের সাথে মিশে বাতাসকে দূষিত করে। অর্থাৎ কীটনাশকের অতিরিক্ত ব্যবহার পরিবেশের জন্য ক্ষতিকারক। রসায়ন পাঠ করলে এই রকম প্রাকৃতিক বাস্তব জীবনের অনেক কিছুই তোমরা ব্যাখ্যা করতে পারবে। সুতরাং বুঝতে পারছো, রসায়ন একদিকে যেমন অনেক প্রয়োজনীয় ও মূল্যবান জিনিস আবিষ্কার করেছে, তেমনি তার অযৌক্তিক এবং অবিবেচকের মতো ব্যবহার পরিবেশের মারাত্মক ক্ষতি সাধন করেছে। এখনও অনেক রোগের ওষুধ আবিষ্কার হয়নি। রসায়ন অধ্যয়ন ও গবেষণা করে সেসব ওষুধ আবিষ্কারের চেষ্টা করা এখন আমাদের দায়িত্ব। কাজেই তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, রসায়ন পাঠ করে একদিকে আমরা যেরকম মানব কল্যাণের জন্য প্রয়োজনীয় অনেক নতুন জিনিস তৈরি করতে পারবো, একই সাথে পরিবেশের জন্য কোনটি ক্ষতিকর সেটি বুঝতে পারবো। আর তোমরা রসায়ন অধ্যয়ন করে এই পৃথিবীকে আরও এগিয়ে নিয়ে যাবে, এটা তোমাদের কাছে সবার প্রত্যাশা। তো আশা করি আজকের এই রিডিংটা পড়ার পরে তুমি রসায়নের যে গুরুত্ব, রসায়নের যে কোনটা ক্ষতিকারক, কোনটি ভালো, অতিরিক্ত ব্যবহার করলে কি হবে সেই সম্পর্কে সার্বিক ধারণা পেয়েছো। তো আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ। আর অবশ্যই যদি ক্লাসটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবা। আর অবশ্যই যতগুলা ভিউ হয় ততগুলা লাইক যেন হয় সেদিকে লক্ষ্য রাখবা। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।